ডিনার করবি না? না ভাইয়া, ভালো লাগতেছে না। তা বললে তো হবে না আপু, চল তোকে খাইয়ে দিই। তারপরে নেহাকে ডাইনিং টেবিলে নিয়ে এনে চেয়ারে বসালাম। আমি ওকে নিজ হাতে খাইয়ে দিলাম। ভাত খাওয়ানোর পরে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলাম, যাতে রাতে একটু ঘুমাতে পারে। নেহাকে আমার পাশের রুমে নিয়ে এসে শুইয়ে দিলাম। এরপর ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। গায়ে একটা কম্বল টেনে দিয়ে রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। ছাদে এসে ভাবতে লাগলাম আমার জীবন কাহিনীটা। কি থেকে কি হয়ে গেল, নিজের পরিবার ছুঁড়ে ফেলে দিল, আর আজকে নতুন একটা পরিবার পেলাম। কি দোষ করেছিলাম আমি তাদের কাছে? না, আমাকে ভেঙে পড়লে হবে না, নেহার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ছাদে অনেকক্ষণ থাকার পরে নেহার রুমে গেলাম, দেখি নেহা ঘুমিয়ে আছে। রুমটা একটু গরম লাগতেছে, এসিটা চালু করে দিলাম। আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে নামাজ পড়ে আন্টির কবরে যেয়ে দোয়া করে আসলাম। বাসায় এসে নেহাকে ঘুম থেকে উঠালাম, ফ্রেশ হয়ে নিচে আসতে বললাম। নেহা নিচে আসতেই আন্টি, নেহা আর আমি একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষে নেহাকে বললাম, আপু তোর বাসায় যাই, চল, প্রয়োজনীয় যা কিছু আছে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া। আমি আর নেহা গাড়ি নিয়ে বের হলাম নেহার বাসার উদ্দেশ্যে। নেহার বাসায় পৌঁছে শুধু বইগুলো আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। আমার বাসায় এসে নেহাকে জিজ্ঞেস করলাম, আপু তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি যেই কলেজে পড়ি তোকে সেই কলেজে ভর্তি করিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, তোমার সম্পর্কে কিছু বলো। আমার সম্পর্কে আবার কি বলবো? এইটা আমার বাসা, আর আমার বাবা কয়েক মাস আগেই মারা গেছে। আর আমি এবার অনার্স 3য় বর্ষে, আর নাম হলো সাইদ হাসান সাহি। তুই আমাকে তুই বলবি। আর শোন, বিকেলে তোকে নিয়ে শপিং মলে যাব। আচ্ছা ভাইয়া। আমি রুমে এসে শুয়ে থাকতে ঘুমিয়ে গেলাম। দুপুরে নেহার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, এই ভাইয়া উঠ। আপু তুই যা, আমি আর উঠতেছি। ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নেহাকে ডেকে নিয়ে আমার হাতে তুলে ডিনার করলাম। বিকেলে নেহাকে নিয়ে শপিং মলে গেলাম। নেহার জন্য প্রয়োজনীয় কাপড় আর খালার জন্য কিছু কাপড় নিলাম, নিয়ে বাসায় আসলাম। নেহাকে নিয়ে ঘোরাফেরা করে কয়েকদিন কেটে গেল, যাতে ওর মনটা ফ্রেশ হয়। এইভাবে চলে গেল 1 মাস। নেহা এখন মোটামুটি সুস্থ। আর কয়েকদিন আগে খালাকে এসে তার ছেলে নিয়ে গেছে। খালা এখন তার ছেলের কাছেই আছে। আজকে নেহাকে কলেজে ভর্তি করিয়ে দিলাম। নেহা কিছু বন্ধু বানিয়ে নিল। তারপরে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় আসলাম। পরের দিন 2 ভাই বোন একসাথে কলেজে গেলাম। নেহা ওর বন্ধুদের কাছে চলে গেল, আর আমি আমার বন্ধুদের কাছে গেলাম। আমার আপু বেশ ভালো স্টুডেন্ট। আপুকে রাতে পড়ানো, খাইয়ে দেওয়া, মাথায় তেল দিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, আর এদিকে আমার অফিস দেখাশোনা করা, এসব করতে করতে আরও 1 বছর কেটে গেল। নেহা এবার ইন্টার 2nd ইয়ারে, আর আমি অনার্স ফাইনাল ইয়ারে। আমার আপু ভালো ছাত্রী হয়, এবার ফার্স্ট হয়েছে। পরীক্ষার পর কলেজ ছুটি দিল। ছুটিটা ভালোই কাটলো। 2 ভাই বোনের ঘোরাফেরা করে কাল থেকে কলেজ শুরু। রাতে 2 ভাই বোন একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আর এখন বুয়া এসে কাজ করে দিয়ে যায়। আপু করতে চেয়েছিল, কিন্তু আমিই করতে দেইনি। নিত্যদিনের ন্যায় সকলে উঠে নাস্তা করে ভাই বোন কলেজে গেলাম। কলেজে বন্ধুদের কাছে যেতেই ইকবাল, আমার বন্ধু, আরও 2 জন আছে, ওরা হলো সাকিব আর রিয়াদ, আর বলল, শাহিদ দোস্ত, কলেজে নাকি একটা ইংলিশ টিচার জয়েন করব। তখন রিশাদ বলল, শালা তোর তো শুধু মেয়েদের কথা, কোথায় নতুন ম্যাডাম জয়েন করবে, কোথায় নতুন ম্যাডাম প্রাইভেট পড়াবে, এসব। ছেলেটা কেবল আসলো, কেমন আছে তা জিজ্ঞেস না করে তিনি শুরু করেছেন ম্যাডামের কথা। রিয়াদের কথা শুনে আমরা হেসে দিলাম, আর ইকবাল শুধু রাগে ফুসতেছে। দোস্ত এসব বাদ দে, ইকবাল নতুন ম্যাডাম ম্যারিড নাকি আনম্যারিড রে? আমি কেমন করে বলবো? সরি দোস্ত, রাগ করিস না প্লিজ। তুই রাগ করলে আজকে আমাদের খাওয়াবে কে? মানে শালা মানে বুঝিস না, আজকে তোর খাওয়ানোর তারিখ। ভাই, আজকে আমার কাছে টাকা নাই, আমি পরে খাওয়াবো। পারবি না বললে তো আমরা শুনবো না। তুই এর আগে আমার থেকে জোর করে খাইয়েছিলি। কোনো বোঝাবুঝি নেই, খাওয়াবি নাকি তোর গার্লফ্রেন্ডকে উল্টাপাল্টা কিছু বলতে হবে? ভাই, আজকে আমার কাছে টাকা নাই, আজকে আমি পারবো না। ভাই তোরা বোঝার চেষ্টা কর। না না, তোকে কিছু বলতে হবে না, আমি রাজি আছি। শালা তোরা বন্ধু নাকি শত্রু? এই তো গুড বয়। এরপর আমরা 4 জন মিলে ক্যান্টিনে গেলাম। যাওয়ার পর 3 জন ইচ্ছে মতো খেলাম। ইকবাল তো নিজের টাকায় বেশি খাবে না। খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠতেই দেখি নেহা আর ওর কয়েকটা বান্ধবী ক্যান্টিনে আসতেছে। আমি বললাম, আপু তুই এখানে কিছু খাবি? ভাইয়া, ফুচকা খেতে মন চাইলো, তাই আসলাম। আচ্ছা তোরা যে টেবিলে বসে পড়, আমি অর্ডার করতেছি। না ভাইয়া, তুই যা, আমরা খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর এইটা নিয়ে রাখ। নেহার হাতে কিছু টাকা দিয়ে আসলাম। 4 জন মিলে ক্লাসে গেলাম। ক্লাস শুরু হতেই
পিয়ন এসে বললেন এই ক্লাসের শেষে প্রিন্সিপাল স্যার আমাদের নাকি হলরুমে যেতে বলেছে। ক্লাস শেষ করে আমরা সবাই কলেজের হলরুমে গেলাম। গিয়ে দেখি প্রিন্সিপাল স্যার এখনো আসেনি। আসলে আমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী, প্রায় 250 জন, এজন্য স্যার আমাদের হলরুমে ডাকলেন। যাই হোক, আমরা আমাদের আসনে বসে গেলাম। একটু পরে স্যার আসলেন। আমরা সকলে সালাম দিলাম। স্যার সালামের জবাব দিয়ে বলতে লাগলেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে আমাদের কলেজে একটা নতুন টিচার জয়েন করবে। আমাদের এই কলেজের নীতি অনুযায়ী যদি কোনো নতুন টিচার জয়েন করে তাহলে আমরা সেই টিচারকে একটা অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা জানাই। এবারও এটার ব্যতিক্রম হবে না। কবে জয়েন করবে স্যার? আগামী 22 তারিখে কলেজে একটা প্রোগ্রাম আছে, আর সেই দিন তোমাদের নতুন টিচার জয়েন করবে। তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো তোমরা এই কলেজের সিনিয়র, সকল কিছু করার দায়িত্ব তোমাদের থাকে। এক কথায় তোমরা এই কলেজটাকে মাতিয়ে রাখো। আর এবারও যে অনুষ্ঠানটা হবে তার আয়োজন কিন্তু তোমাদেরই করতে হবে। জি স্যার, ঠিক আছে স্যার। এই অনুষ্ঠানের সকল কিছুর দায়িত্ব থাকবে তোমাদের ক্লাসের ফার্স্ট বয় শাহিদ হাসান শাহির উপর। আর আমি আশা করি সে এই কাজে কোনো অবহেলা করবে না। শাহিদ হাসান শাহিদ, দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার বললেন, তোমাকে কি এই কাজে কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই। তোমার কি এই কাজে কোনো সমস্যা আছে? গুড। আজকে 18 তারিখ, আর বাকি 3 দিন। যা করার ভালোভাবে করবে। তাহলে তোমরা যাও। আর শাহিদ, তুমি আমার সাথে দেখা করবে। ঠিক আছে স্যার। আমরা সবাই হলরুম থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। ভাই কামেন স্যার? এস, আসো। আমি রুমের ভেতরে গেলাম। স্যার আমাকে বললেন, শাহিদ, শোনো, তোমাকে কিন্তু সব দায়িত্ব দেওয়া হয়েছে। জি স্যার। আমি তোমাকে কিছু কথা বলি, আর এভাবেই অনুষ্ঠানের সকল কিছু প্রস্তুত করবে। ঠিক আছে স্যার। এরপরে প্রিন্সিপাল স্যার আমাকে কিছু কথা বললেন, যেগুলো করলে অনুষ্ঠানটি ভালোভাবে প্রদর্শিত হবে। স্যারের রুম থেকে বের হয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। এরপর নেহাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলাম, আর সেইটা নিজ হাতে নেহাকে তুলে খাওয়ালাম। এইটা আমার প্রতিদিন কলেজ শেষের ডিউটি আর কি। প্রতিদিন কলেজ ছুটির পর নেহাকে নিজ হাতে ফুচকা খাওয়া, তাই এতে আমাকে খুব ভালোই লাগে। এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করে না, কারণ সবাই জানে আমরা ভাই বোন। যাই হোক, আমার আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়লাম। নেহা নামাজ পড়ে। নামাজ পড়ে 2 ভাই বোন একসাথে লাঞ্চ করতে বসলাম। আমি আমার আপুকে তুলে খাইয়ে দিচ্ছি, আর আপু আমাকে তুলে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে গিয়ে একে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে আপুর রুমে গেলাম। গিয়ে দেখি আপু নামাজ পড়তেছে। এরপরে দুইজনে হালকা নাস্তা করে গাড়ি, আব্বুর কার্ড আর কি, নিয়ে বের হলাম এতিমখানায়। আর হ্যাঁ, আমি একটা এতিমখানা তৈরি করেছি। সেটা আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে। এতিমখানা তৈরি করার আগে আমি আর নেহা দুজনে বিকেলের দিকে ঘুরতে গিয়েছিলাম একটা লেকের পাড়ে। সেখান থেকে ফিরে আসতে রাত প্রায় 9টা বেজে গিয়েছিল। আর তখন ছিল শীতকাল। শীতকালে রাত 9টা মানে অনেক রাত। বাইক নিয়ে আসতেছি, হঠাৎ নজর পড়লো কয়েকটা পথ শিশুর উপর। আমি বাইক নিয়ে ওদের কাছে গেলাম। বয়স হয়তো বা 6 থেকে 7 এরকম হবে। রাস্তার ধারে শুয়ে আছে আর শীতে কাঁপতেছে। তাদের কাছে একটা করে পাতলা কাপড় আছে। তাদের গায়ের সাথে অন্যজনের লেপ্টে আছে, তবুও তারা শীতের সঙ্গে পেরে উঠতে পারতেছে না। পাশেই একটা বাচ্চাকে দেখে চমকে উঠলাম, কারণ তার গায়ে কোনো কাপড় ছিল না, শুধু পরনে যেটা ছিল সেটাই আছে। একে তো সে ছোট বাচ্চা, 4 থেকে 5 বছর হবে। তারপরে গায়ে কিছু নেই, আবার প্রচণ্ড শীত, যার ফলে কাঁপতেছে। এটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি গায়ের জ্যাকেট খুলে ওই বাচ্চাটাকে পরিয়ে দিয়ে সেখান থেকে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে ডিনার করার সময় নেহাকে বললাম, নেহা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত ভাইয়া? এই পথ শিশুদের জন্য একটা এতিমখানা তৈরি করতে চাই। এত ভালো সিদ্ধান্ত ভাইয়া। হুম। তারপরে এতিমখানা তৈরির উদ্যোগ নেই, আর আল্লাহর রহমতে সেটাতে সফল হই। ওই পথে শিশুগুলো সহ মোট 40 জন ছেলে মেয়ে আছে আমার এই এতিমখানায়। যাই হোক, নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম। গাড়ি থেকে নেমে চকলেটের একটা বক্স হাতে নিয়ে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে আমার মেয়ে মিম দৌড়ে এসে আমার কোলে উঠে বলল, বাবা তুমি এতে তো হ্যাঁ মামনি, আমি আসছি। আমার জন্য নিয়ে এতে তো আমার আম্মুর জন্য আমি চকলেট এনেছি। সত্যি আমার সুন্দর বাবা। ভালো আছি। আমার আম্মুটা কেমন আছে? আমি
তুমি তেমন আছো? আমিও ভালো আছি। আম্মু, তোমার ভাইয়া আপুদেরকে ডেকে নিয়ে আসো। তা বাবাই, মিম ওদের ডাকতে চলে গেল। অবাক হওয়ার কিছুই নেই। মিম আমার মেয়ে। এটা নিয়ে ৮ মাস আগে একটা বোরখা আর হিজাব পরা মহিলা এসে এই বাচ্চাকে এখানে নিয়ে আসে। ওই মহিলাটা কোনো কথা না বলে বাচ্চাটিকে আমার কোলে দিয়ে চলে যায়। বাচ্চাটি ছিল খুবই সুন্দর। তখন তার বয়স ছিল ৪ মাসের মতো। সে আমার কোলে ঘুমাতো। আর তখন আমি এইখানেই বেশি সময় থাকতাম। যাই হোক, বাচ্চাটির প্রতি আমার এক প্রকারের মায়া জন্মে। আস্তে আস্তে বাচ্চাটি বড় হয় আর তার নাম রাখি মিম। সে ছোটবেলা থেকেই আমাকে বাবাই বলে ডাকে আর নেহাকে আম্মু না বলে আন্নি আন্টি বলে ডাকে। তার কথা শুনলে আমার প্রাণ জুড়িয়ে যায়। সেই জন্য আমি এখানে দিনে ২ থেকে ৩ বার আসি। রাতে এসে মিমকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই। আর এই এতিমখানাটা আমার বাসার পাশেই। একটু পর মিম সবাইকে খাবার জন্য ডেকে নিয়ে আসলো। ওরা সবাই ছাদে খেলতে গিয়েছিল। আমি এসে আমার কোলে বসলো। দারোয়ান চাচাকে আমার গাড়িতে যেই বিরিয়ানি ছিল তা নিয়ে আসতে বললাম। দারোয়ান চাচা বিরিয়ানি নিয়ে আসার পরে সবাইকে ১ প্যাকেট করে দিলাম। নেহা অন্য ছোট বাচ্চাকে খাইয়ে দিচ্ছে আর আমি মিমকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ওদের সবাইকে ৫টি করে চকলেট দিলাম। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে খালা ওদের দেখাশোনা করে তার সাথে কথা বলে মিমকে নিয়ে আমার বাসায় আসার জন্য গাড়ির কাছে আসলাম। মিমকে আজ আমার বাড়িতে রাখবো। গাড়িতে ওঠার সময় হঠাৎ করে আমার মাথাটা ঘুরে আসলো। এরপর আমার আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা রুমে শুয়ে আছি। রুমটা আমার কাছে অপরিচিত মনে হলো। চারিপাশে তাকিয়ে বুঝলাম এটা হাসপাতালের রুম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বুঝতে পারলাম সকাল হয়েছে। আর আবার কিছু শহরের পাখি যেমন কাক ইত্যাদি পাখি ডাকতেছে। আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখি দুইজন আমার ২ হাত ধরে শুয়ে আছে। তারা দুইজন হলো নেহা আর মিম। আমি একটু নড়ে উঠতেই নেহা জেগে গেল। আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, এই পাগলি বোন, আমার কাঁদছিস কেন? নেহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, ভাইয়া, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার কিছু হলে আমি কি করে থাকবো? কি নিয়ে বাঁচবো? আল্লাহর রহমতে আমার কিছুই হবে না বোন। আমাদের দুজনের কথাই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়লো। আমার মেয়েও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবাই তুমি ঠিক আছো? আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, হ্যাঁ আমার আম্মু, আমার কাছে থাকলে আমি সব সময় ভালো থাকি। হিম আমার কপালে গালে চুমু খেতে খেতে বলল, বাবাই তুমি যেন আমারে ঠেলে দিও না। আমি তোমালে থালে বাঁধবো না। তোমার মতো তেও আমালে তুলে থাওয়ায় না। তেও আমারে ঘুরতে নিয়ে যায় না। আমারে ঠেলে দিও না বাবাই। আমি আর কি বলবো, নিজের কান্না আর ধরে রাখতে পারলাম না। আমিও আমার মেয়েকে জড়িয়ে ধরে অজস্র চুমু দিতে দিতে বললাম, আমি কখনো আমার আম্মুকে ছেড়ে যাব না। আমার আপু আমার হাত ধরে কান্না করতেছে আর আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। এরা দুজন আমাকে এত ভালোবাসে তা আজকের দিন না আসলে বুঝতেই পারতাম না। তারা আমার রক্তের সম্পর্কের কেউই না, তারপরেও তারা আমাকে পাগলের মতো ভালোবাসে। অথচ যাদের সাথে আমার রক্তের সম্পর্ক তারাই আজকে আমাকে ছুঁড়ে ফেলে দিল। হয়তোবা এটাই দুনিয়ার টিকে থাকার একটা পরীক্ষা। যাই হোক, বেশি কিছুক্ষণ পর আমার আপু আর মেয়ে কান্না বন্ধ করলো। এখনো জড়িয়ে ধরেই আছে। নেহাকে দেখে মনে হচ্ছে রাতে কিচ্ছু মুখে দেয়নি। তাই আমি আপুকে বললাম, আপু তুই মনে হয় রাতে কিচ্ছু খাসনি, এখন ফ্রেশ হয়ে নে, আমি খাবার অর্ডার করতেছি। খাবার অর্ডার করলাম। আপু আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। আপু যেতেই ডাক্তার রুমে প্রবেশ করলো। আমি আমার মেয়েকে বললাম, আম্মু তুমি একটু ওঠো, তোমার বাবাই উঠে বসবে, ডাক্তার এসেছে। আমার কথা শুনে আমার মেয়ে আমার বুক থেকে উঠে বসে পড়লো। আমি উঠে বসতেই আমার হাত শক্ত করে জড়িয়ে ধরলো। ডাক্তার আমার কাছে এসে বলল, এখন কেমন বোধ করতেছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমার কি হয়েছিল? স্যার, আপনি কয়েক সপ্তাহ ধরে রেগুলার চেক আপ করেননি। গতকাল কোনো বিষয় নিয়ে উত্তেজিত বা কোনো চিন্তিত হয়ে পড়েছিলেন, যার ফলে আপনার ব্রেনে এক প্রকার চাপ পড়ে আর আপনি সেন্সলেস হয়ে পড়েন। আমি কি আজকে বাসায় যেতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু সতর্ক অবলম্বন করে চলতে হবে আর নিয়মিত চেক আপ করতে হবে। ঠিক আছে। হ্যাঁ ফ্রেশ হয়ে আসলো। ডাক্তারকে দেখে বলল, কেমন আছেন ডাক্তার? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। ভাইয়াকে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু সতর্কভাবে চলতে হবে যেন কোনোভাবে উত্তেজিত না হয়। ঠিক আছে। ডাক্তার চলে যাওয়ার পরে বয় এসে খাবার দিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হতে গেলাম।
ফ্রেশ হয়ে এসে দেখি আমার মেয়ে আর আপু একটা প্লেটে খাবার নিয়ে বসে আছে। বুঝতে পারলাম আমার কলিজা দুটা আমার হাতে খাওয়ার জন্য বসে আছে। আমি গিয়ে যাদের কাছে বসতেই আমার আম্মু এসে আমার কোলে উঠে বসলো। আমি আর কথা না বাড়িয়ে দুজনকেই খাইয়ে দিলাম। নেহাও আমাকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে আমার আম্মু বলল, বাবাই আমরা টমেটো খাইয়ে দেবো? না আম্মু, তুমি আমাকে খাইয়ে দিতে পারবে না, তুমি এখন ছোট, আগে বড় হও। না বাবাই আমি পারবো। আন্টি তোমার খাইয়ে দিতে আমি দিব। আচ্ছা আম্মু দাও। এরপরে আমার মেয়ে আমাকে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে বিরিয়ানি আমার মুখে তুলে দিচ্ছে। খাওয়ানোর সময় তার ছোট্ট হাত দিয়ে আমার গালে এবং নাকে খাবার লেগে যাচ্ছে। এটা দেখে আমার মেয়ের হাসি আর আটকায় কে। পোকলা দাঁত দেখে খিলখিল করে হাসতেছে। আমার মেয়ের হাসি যেন মুক্তা ঝরতেছে। কি বলবে, কিছু সময় আগে এদের জীবনে অন্ধকার বিরাজ করেছিল। এদের দুজনকে এই হাসি আজীবন টিকিয়ে রাখার জন্য আমি আমার জীবনটাও বিলিয়ে দিতে রাজি। যাই হোক, অসীম আনন্দের মাধ্যমে খাওয়া দাওয়া শেষ করলাম। ওদের দুজনকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। নেহাকে বললাম, আপু আজকে তুই কলেজে যাস না, আর আমার আম্মুকে দেখে রাখিস। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি ফিরো। আচ্ছা। কোথা থেকে আমার মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, বাবাই তুমি টোটো যাবে? কলেজে যাবো আম্মু। আর টোটো দাও। আর তুমি আমার জন্য চকলেট আনবে। ঠিক আছে আম্মু, আর কোনো দুষ্টুমি করবে না আচ্ছা তো বাবাই। বলে কপালে একটা চুমু দিয়ে আমার কোল থেকে নেমে গেল। কলেজে এসে ক্লাস করে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কিছু কাজ করে বাসায় আসলাম। শরীরটাও বেশ ভালো নেই। বাসায় এসে কলিং বেল বাজাতেই আমার আম্মু এসে দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই আমার জন্য চকলেট এনেছো? পকেট থেকে চকলেট বের করে দিতে দিতে বললাম, আমার আম্মু আমাকে আনতে বলেছে, আমি না নিয়ে এসে পারি। চকলেট নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার বেস্ট বাবাই। এই বলে কল থেকে নেমে চিৎকার করে বলতে লাগলো, আন্টি আন্টি দেখো, আমার বাবাই আমার জন্য চকলেট নিয়ে এসেছে, তুমি নেবে? না আম্মু, তুমি খাও। না আন্টি তুমি এতটা নাও, নাহলে রাত করবো। ওরে বাবা, আমার আম্মুটা দেখছি রাগ করতে জানে। তোমাকে আর রাগ করতে হবে না, দাও, একটা আমি নিচ্ছি। অত সুন্দর আন্টি। আমি ওদের কাহিনী দেখতেছি আর হাসতেছি। সন্ধ্যায় এতিমখানায় গিয়ে ভীমকে রেখে কিছুক্ষণ থেকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম। পরের দিন দুজনে কলেজে গেলাম। ক্লাস করে বাইরে এসে দেখি নেহাদের ক্লাসের একটা বাজে ছেলে নেহাকে বলতেছে যেগুলো আমি নাই বললাম। ওর কথা শুনে নেহা কাঁদতেছে, আর ছেলে মেয়েরা পাশে দাঁড়িয়ে মজা নিচ্ছে। আমি যে এখানে এসেছি তা ওরা কেউই জানে না। আমার সাথে আমার বন্ধুরা ছিল, তারা মারামারির জন্য এক্সপার্ট। আমি আর কোনো কথা না বলে ওই ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়লাম। সাথে আমার বন্ধুরাও, ওদের ইচ্ছে মতো পিটাইলাম। আর আপনারা হয়তো জানেন আমি আগে থেকেই অন্যায় সহ্য করতে পারি না। আমার আজকের রূপ এর আগে এই কলেজে আর কেউ দেখেনি। একটু পরে পুলিশ আসলো। এর মধ্যে কেউ যেন ফোন করেছে। পুলিশ আসতেই ওই ছেলেগুলোর কয়েকজন বলল, দেখুন স্যার, আমাদের কিভাবে মেরেছে। পুলিশ অফিসার আমাকে দেখে বলল, আরে শাহিদ স্যার, আপনি এখানে? ব্যবসা এতিমখানা হাসপাতালে থাকার কারণে এলাকার সবাই না চললেও প্রভাবশালী আর ক্ষমতাশালীরা আমাকে চেনে। পুলিশ অফিসার এর ব্যতিক্রম নয়, কিন্তু আমি যে এই কলেজে পড়ি তা জানে না। আমি এই কলেজের ছাত্র। আচ্ছা স্যার, আমরা আসি। এই ওদের গাড়িতে উঠাও। ওকে স্যার। পুলিশ অফিসার সবার মুখের দিকে তাকিয়ে দেখলো সবাই কিছুটা হতাশার মধ্যে আছে, তাই বললেন, তোমরা হয়তোবা ভাবতেছো আমি ইনাকে অ্যারেস্ট করলাম না কেন। শুনুন, ইনি হলেন সেই শাহিদ হাসান যিনি অন্যায়ের প্রতিবাদ ছাড়া। ইনি হলেন সেই শাহিদ হাসান যিনি কয়েক মাস আগে নিজের টাকা গরিব পথ শিশুদের জন্য এতিমখানা তৈরি করেছেন। আরও আছে তার অবদান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পুলিশের কথা শুনে সবাই অবাক। আমি বললাম, একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, আজ কেউ যদি কোনো মেয়েকে আর বিশেষ করে আমার বোনকে বাজে কথা বলে তার চোখে আমি তুলে নিব, সে যেই হোক, মনে থাকে যেন। এরপর বন্ধুদের বিদায় নিয়ে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। দুপুরে একসাথে লাঞ্চ করে অফিসে গেলাম। এমডি সাহেবের সাথে কিছু কথা বলে হিসাবটা নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে সবকিছু দেখা শুনে বাসায় আসলাম। বিভিন্ন কাজের মধ্য দিয়ে গেল 3 দিন। আজকে কলেজে নতুন ম্যাম আসবে আর অনুষ্ঠান শুরু হবে দুপুর 12টায়। নেহাকে নিয়ে কলেজে গেলাম। যাওয়ার পরে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু ভালোভাবে দেখে নিলাম, যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। অতঃপর
দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো সেই আনন্দদায়ক মুহূর্ত। মানে নতুন ম্যাম স্টেজে ওঠার সময় আমি আর আমার বন্ধুরা স্টেজের সামনে চেয়ারে বসে থেকে বিভিন্ন দিক লক্ষ্য রাখতেছি। হঠাৎ প্রিন্সিপাল স্যার বললেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজ এখন এই সময়ের উপনীত হয়েছি যেটার জন্য আমরা এই বিশাল আয়োজনের ব্যবস্থা করেছি। এখনই তোমাদের নতুন টিচার স্টেজে আসবেন, আর তাকে বরণ করে নেওয়ার জন্য আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি এই কলেজের ছাত্র শাহিদ হাসান শাহীকে। শাহিদ হাসান শাহী, তুমি কোথায় আছো? এই মুহূর্তে স্টেজে উপস্থিত হও। আমি আর দেরি না করে স্টেজে উঠে গেলাম। আমি নিচের দিকে তাকিয়ে ফুলের তোড়াটা ঠিক করতেছি। একটু পরেই ছাত্রছাত্রীরা তালি দিতে লাগলো। বুঝলাম কি একজন স্টেজে উঠেছে। ভাবলাম ম্যাডামই হবে। এখন নতুন ম্যামকে বরণ করে নেওয়ার জন্য শাহিদ হাসানকে অনুরোধ জানাচ্ছি। আমি ফুলের তোড়া হাতে নিয়ে পিছনে ফিরে নতুন ম্যামের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। গায়ের লোমগুলি খাড়া হয়ে গেল। এ আমি কাকে দেখছি? এটা কি করে সম্ভব? ম্যাম আর কেউই নয়, ম্যাম হলো আমার এক্স গার্লফ্রেন্ড সামিয়া। সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিয়াও হয়তো ভাবতেছে আমি এখানে কেন। শাহিদ হাসানকে আমি আবারও অনুরোধ করতেছি নতুন টিচারকে বরণ করে নেওয়ার জন্য। প্রিন্সিপাল স্যারের কথায় আমার ধ্যান ভাঙলো। আমি কাপা কাপা হাতে সামিয়াকে ফুলের তোড়া দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে স্টেজ থেকে নেমে আসলাম। আমাকে এইভাবে নেমে আসতে দেখে উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীরা কিছুটা অবাক হয়ে গেল। আমি স্টেজ থেকে নেমে এসে ক্যাম্পাসের বকুল গাছের নিচে বসে পড়লাম। এখানে কেউ নেই এখন, তেমন নিরিবিলি পরিবেশ নয়। একটু দূরেই সাউন্ড বক্সে বাজতেছে, আর এই সাউন্ড বক্সের মাধ্যমে ভেসে আসতেছে সামিয়া নামের অবিশ্বাসের কথা। সামিয়া লেকচার দেওয়ার পরে প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ লেকচার দিলেন, তারপর অনুষ্ঠান শেষ করে দিলেন। আমি বসে থেকে ভাবতেছি যে সামিয়া এইখানে কেন? সামিয়া কি আমাদের ইংলিশ ম্যাম? আর সে এখানেই বা কেন জয়েন করলো? সে স্বার্থপর শহরেই তো ভালো ভালো কলেজ ছিল না। আর ভাবতে পারছি না, মাথাটা ব্যথা করতে শুরু করলো। হঠাৎ করে কে যেন আমার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরে দেখি ইকবাল আমার কাঁধে হাত রেখে আছে। সাকিব আর রিয়াদ ইকবালের পাশে দাঁড়িয়ে আছে। ইকবাল আমাকে বলল, শাহিদ, তোর কি হয়েছে? এখানে একা বসে আছিস কেন? না রে দোস্ত, তেমন কিছু হয়নি, মাথাটা একটু ব্যথা করতেছে। আচ্ছা চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি ঠিক আছি। শাহিদ, তোকে প্রিন্সিপাল স্যার দেখা করতে বলেছেন। যাচ্ছি, আমার সাথে তোরাও চল। ওদের সাথে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। দরজায় যেয়ে বললাম, মে আই কাম ইন স্যার? এসো। আমি রুমের ভিতরে ঢুকে গেলাম। স্যার সামনে দাঁড়িয়ে আছে। তখন স্যার বলল, কি ব্যাপার শাহিদ, তুমি তখন স্টেজ থেকে নেমে গেলে আর আসলে না কেন? আমি বললাম, স্যার তখন আমার মাথার ব্যথা শুরু হয়েছিল, আর আপনি তো জানেন আমার মাথায় প্রবলেম আছে। ঠিক আছে, তবে তুমি আমাকে বললেই ডাক্তারকে বলতাম। সমস্যা নেই স্যার, আর কোনো কাজ আছে কি? না, কেন না, তুমি বাসায় যাও, আর কালকে একটু তাড়াতাড়ি কলেজে এসো। আচ্ছা স্যার। স্যার রুম থেকে বের হয়ে বন্ধুদের বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। নেহার কাছে যেতেই দেখি নেহা আর ওর কিছু বান্ধবী বসে থেকে আড্ডা দিচ্ছে। আমি নেহাকে বললাম, আপু বাসায় যাবি না এখন? হ্যাঁ ভাইয়া, চল। তারপরে ওকে নিয়ে ক্যান্টিনে গিয়ে কিছু খাইয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করলাম। জহরে নামাজ পড়ে দুই ভাই বোন একসাথে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আসরে নামাজ পড়ে একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পর লগ আউট করে রেখে দিলাম। সন্ধ্যায় এতিমখানায় গেলাম। সেখানে আমার মেয়েকে নিয়ে কিছু সময় আড্ডা দিলাম। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে আসতে যাব, ঠিক তখনই মেয়ে দুই হাতে আমার ডান হাত জড়িয়ে ধরে পড়ল। বাবাই, আমি তোমার দাদা থাকবো, তুমি দেও না। আম্মু, আমি তোমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিই, আর তুমি ঘুমিয়ে যাও। না, তুমি আমার দাদা ঘুমাবে। বলেই কান্না করতে লাগলো। আমি আমার মেয়ের কান্না সহ্য করতে না পেরে ওকে নিয়ে আমার বাসায় আসলাম। আর আমি এই এতিমখানায় ঘুমাতে পারবো না, এটার বেশ কয়েকটি কারণ আছে। আরেকটা কথা, আমি যদি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসি তাহলে সকালে উঠে কান্না করে দিবে, কারণ সকালে দেখবে যে আমি ওর পাশে নেই। আর আমার মেয়ের এই বয়সে আল্লাহর রহমতে ব্রেন শক্তিটা বেশি। মিমকে নিয়ে এতিমখানা থেকে বাইরে হয়ে বাইকের কাছে আসলাম। আজকে নেহা আসেনি আমার সাথে, ওর নাকি শরীর খারাপ, তাই আমিও নিয়েও আসিনি। যাই হোক, আমি বাইকে উঠে আমার মেয়েকে আমার সামনে বসিয়েছিলাম। ছোট বাচ্চা পিছনে বসিয়ে রাখাটা উচিত নয়। এরপরে মেয়ের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল। মিম নেহাকে দেখে আমার কোল থেকে নেমে ওর আন্নিকে জড়িয়ে ধরে বলল,
আন্টি আজকে আমি তোমাদের কাছে থাকবো। ঠিক আছে আম্মু, এসো। তারপর এরপরে সবাই একসাথে মানে নেহা, মিম আর আমি একসাথে ডিনার করতে বসলাম। মিম আগেই খেয়েছে, তারপরেও নাকি আমার সাথে খাবে। আমার মেয়ে তো খাবে না, আমার সাথে শুধু দুষ্টামি করবে। খাওয়া দাওয়া শেষ করে নেহা ওর রুমে ঘুমাতে গেল, আর আমি আমার মেয়েকে নিয়ে আমার রুমে ঘুমাতে আসলাম। রুমে এসে আমি শুয়ে পড়তেই আমার মেয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বিভিন্ন গল্প শোনাচ্ছি, আর সে আমার গল্প শুনে ফোকলা দাঁত দিয়ে হাসতেছে। একটু পরে দেখি আমার মেয়ে আর হাসতেছে না, নড়াচড়াও করতেছে না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি মেয়ে আমার পরম সুখে ঘুমাচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওর মাঝে এক অজানা সুখ মনের গহীনে অনুভব করলাম। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল সামিয়ার কথা মনে পড়তেই। আমি তো এখানে একাই ভালো আছি, কেন তুমি আবার সেই পুরনো ক্ষতটাকে জাগিয়ে দিচ্ছ? আমি তো আর চাই না তোমাদের মতো অবিশ্বাসীদের কাছে ফিরে যেতে। আমি তো এখানে একটা বোন আর একটা টুকটুকি মেয়ে পেয়েছি। তোমাদেরকে আর আমি চাই না, তোমাদেরকে আর আমি চাই না। মা বাবার কথাটা ভাবতেই বালিশটা ভিজে গেল, ঘুমিয়ে পড়লাম। সকালে আমার মেয়ের ডাকে ঘুম থেকে উঠলাম। বাবাই ও বাবাই এত টটল হচ্ছে। আম্মু উঠতেছে। উঠে ফ্রেশ হয়ে তিনজন নাস্তা করলাম। নাস্তা করার সময় নেহা বলল, ভাইয়া আজকে আমার আম্মুটাকে কলেজে নিয়ে চলো। আম্মু তুমি আমার কলেজে যাবে? যাবো, তবে আমাদের চকলেট কিনে দিতে হবে। আচ্ছা আম্মু, দিব, চলো। এরপরে আমার মেয়েকে ভালো কাপড় পরিয়ে দিলাম। হাজার হলেও আমার প্রিন্সেস বলে কথা। যাই হোক, আমার মেয়ে আর বোনকে নিয়ে কলেজে গেলাম। কলেজে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে বললাম। আমি বাইক পার করে ওদের কাছে গেলাম। এরপরে ওদের নিয়ে ক্যান্টিনে গেলাম। আমার বন্ধুরা এখনও আসেনি। আমরা একটা টেবিলে বসলাম, আমি আর নেহা দুজন দুই পাশে, আর আমার প্রিন্সেস মাঝখানে। অপরিচিত কেউ দেখলে আমাদেরকে একটা ফ্যামিলিই ভাববে। অনেক সময় ধরে আমরা তিনজন বসে থেকে খাওয়া দাওয়ার আর আড্ডা দিতে লাগলাম। উঠে আসতে যাব, তখন আমার মেয়েকে বললাম, আম্মু তুমি আর কিছু খাবে? আইসক্রিম খাবো। আমি ওয়েটারকে বলে আইসক্রিম আনালাম। আইসক্রিম এনে আমার মেয়েকে দিলাম। সে পরম আনন্দ দেখাচ্ছে। আমি আর নেহা ওর খাওয়া দেখে আসতেছি, কারণ আমার মেয়ের গাল ও নাক দেখে আইসক্রিম। আমার মেয়ে আমাকে বলল, বাবাই তুমি আমার আইসক্রিম খাবে? না আম্মু তুমিই খাও। আতো তো বাবাই। আমরা তিনজন এমন টেবিলে বসে আছি যেখানে কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে গেটের সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা অনায়াসে আমাদের দেখতে পাবে। আমি আমার মেয়েকে বললাম, মামনি আর কিছু খাবে? না বাবাই, আর খাবো না। বাহ, ভালোই তো সংসার শুরু করেছো। হঠাৎ করে কথাটা পিছন থেকে কে যেন বলল। পিছনে ফিরে দেখলে তো আমার হাত পা অবশ হয়ে গেল, কারণ পিছন থেকে সামিয়া এই কথা বলল। হাঁটতে হাঁটতে আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো। সামিয়াকে দেখে নেহা সালাম দিল, কিন্তু সামিয়া সালামের জবাব দিল না। সাদিয়া আবার বলতে শুরু করলো, তাহলে বিয়েও করে ফেলেছো, মেয়েও একটা হয়েছে, খুব কিউট তো। আর এটা তোমার বউ? বেশ ভালোই মানাচ্ছে দুজনকে। কবে বিয়ে করলে? সামিয়ার কথা শুনে নেহা আর আমি অবাক হলাম। সামিয়ার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে সে খুব কষ্টে কথাগুলো বলল। তাহলে কি সামিয়া আমাকে ভালোবাসে? না না, এ হতে পারে না। আমি চুপ করে এসব ভাবতেছি। আবার সামিয়া বলল, কি হলো বললে না যে কবে বিয়ে করেছো? নেহা এবার বলতে লাগলো, ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে। আমার আবার কোথায় ভুল? তোমাদের পারিবারিক কথা জিজ্ঞেস করে? না ম্যাম, আপনি যা ভাবছেন তা নয়। উনি আমার হাজব্যান্ড নন, উনি আমার ভাইয়া। আমাকে রাস্তা থেকে তুলে এনে বোনের মর্যাদা দিয়েছে। সামিয়া নেহার কথা শুনে আকাশ থেকে পড়লো, তারপরও নিজেকে স্বাভাবিক রেখে বলল, তাহলে এই বাচ্চাটাকে? ভাইয়ার একটি এতিমখানা আছে, আর সেখানে প্রায় বছরে আগে একটি মহিলা এই বাচ্চাটাকে ভাইয়ার কাছে দিয়ে যায়। আর আমি আর নেহাকে বলতে না দিয়ে বললাম, আহ নেহা চুপ কর, আর কাউকে যেন বলবি না মিম আমার মেয়ে নয়, মিম আমার মেয়ে, বুঝলি? আচ্ছা ভাইয়া। চল আম্মু, তুমি আন্নির সাথে যাবে নাকি আমার সাথে? চলো আম্মু। বাবাই আমি তোমার সাথে যাবো। এরপর নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে গেলাম। ওদের কাছে যেতেই ইকবাল মিমকে কোলে নিয়ে আদর করতে লাগলো। কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি। আমার ভাতিজি কেমন আছে? বাবাই বাতি দিদি। তুমি আমার মেয়ে আর তোমার আঙ্কেলের কাছে ভাতিজি, বুঝেছো আম্মু? বাবাই। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম।
ক্লাসের সবাই মিমকে চিনে। মিম বলতে ওরা পাগল। যাই হোক, প্রথম ক্লাস করলাম, দ্বিতীয় ক্লাসে নাকি ইংলিশ হবে। একটু পরেই প্রিন্সিপাল স্যারের সাথে সামিয়া ক্লাসে ঢুকলো। সরি, এখন তো আর সামিয়া বলা যাবে না, এখন ম্যাম বলতে হবে। ক্লাসে ঢুকেই স্যার পরিচয় করিয়ে দিলেন। এরপরে সামিয়াও কিছু বলল, তবে আমি একটা বিষয়ে অবাকই হলাম, আর তা হলো সামিয়া নাম বলার সময় বলল আমার নাম মিস সামিয়া। তার মানে সিঙ্গেল। সে সিঙ্গেল হোক আর মিঙ্গেল হোক তা আমার দেখার বিষয় নয়। এরপর প্রিন্সিপাল স্যার কিছু নীতি কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার সময় বললেন, মিস সামিয়া, আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি সাইদ হাসানকে বলবেন। সাইদ হাসান হলো এই ক্লাসের ফার্স্ট বয়। ওকে স্যার। প্রিন্সিপালের স্যারের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার কথা কেন তাকে বলতে হবে? আমি ছাড়া কি আর কেউ নেই? তবে এটা যদি অন্য কোনো টিচারের জন্য বলতেন তাহলে আমার মনে আনন্দই জাগতো, কিন্তু সামিয়ার জন্য আনন্দটা বেদনায় পরিণত হয়েছে। কেননা আমি আর চাই না ওর মতো অবিশ্বাসের মায়ায় নিজেকে জড়াতে। যাই হোক, এবার ইংলিশ ম্যাম তার পরিচয় দিতে লাগলেন। নিজের পরিচয় দেওয়ার পর তিনি সকল ছাত্রছাত্রীদের পরিচয় নিচ্ছেন। এবার আমার পালা। আমি সামনের বেঞ্চে বসেছিলাম আর ম্যাম পিছন বেঞ্চে থেকে পরিচয় নিয়ে শুরু করেছেন। ম্যাম আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, এই ছেলে, তোমার নাম কি? আমি কিছুটা অবাক হলাম। আমার নাম জানার পরও জিজ্ঞেস করতেছে, হয়তোবা ভুলে গেছে আমার মতো চরিত্রহীনের কথা, এসব ভাবতেছি। তখন আবার বলল, কি হলো, নাম বলো। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, সাহিদ হাসান সাহিদ, তবে কেউ চরিত্রহীন উপাধিও দিয়েছিল। আমার এই কথা শুনে ম্যাম কিছুটা অনুশোচনা বোধ করলো। তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যামের প্রশ্ন শুনে আমি সহ ক্লাসের সকল ছাত্রছাত্রী অবাক হয়ে গেলাম। ম্যাম বলে কি? ছিল, কিন্তু এখন নেই। নাই কেন? জানতে চাচ্ছেন নাই কেন? তাহলে শুনুন, একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম। সে ছিল একজন অবিশ্বাসী। কি? আমি অবিশ্বাসী? ম্যামের এমন আচরণ দেখে ছাত্রছাত্রীরা কিছুটা আশ্চর্য হয়ে গেল। ইকবাল আমার পাশেই বসেছিল। ইকবাল বলল, ম্যাম আপনি রেগে আছেন কেন? ম্যাম কিছুটা অপমান বোধ করলো। আমি আবার বলতে শুরু করলাম, কারণ আজকে আমি সামিয়াকে বলতে চাই তার প্রতি আমার জমানো অভিমানের কথাগুলো। বলতে গেলে সেই ছিল আমার বর্তমান, সেই ছিল আমার ভবিষ্যৎ। তাকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলে পর্যন্ত তাকাইনি। সে আমাকে ভালোবাসতো কিনা জানি না, তবে আমার প্রতি তার বিশ্বাসটা ছিল খুবই ক্ষুদ্র পরিমাণে, যেটা দ্বারা আমার জন্য তার ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারেনি। কোনো এক অপবাদে সে আমাকে চরিত্রহীন উপাধি দেয়। সেই থেকে আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করিনি। যদি এই মেয়েও আমাকে সেই অবিশ্বাসী প্রতারকের মতো চরিত্রহীন উপাধি দেয়। এক নিঃশ্বাসে নিচের দিকে তাকিয়ে বলে দিলাম কথাগুলো। ম্যাম আমি বসতে পারি কি? বসো। ম্যাম তার চেয়ারে যেয়ে বসতেই আমার মেয়ে বলল, বাবাই এত তোমাতে হয়? আমার মেয়ের কথা শুনে তো আমি বোকা বনে গেলাম। কি বললো আমার মেয়েকে? এসব ভাবতেই রিয়াদ বলল, মামুনি, এটা আমার বাবাইয়ের ম্যাম হয়। যাক বাঁচলাম। শালা রিয়াদ, তুই তো আর জানিস না ভাই, এইটা আমার সেই এক্স গার্লফ্রেন্ড। যাই হোক, সামিয়ার ক্লাসটা কোনো মতো শেষ করলাম। ক্লাসের সময় বারবার সামিয়া আমার দিকে তাকাচ্ছিল আর আমি আর চোখে তাকিয়ে দেখতেছি। ক্লাস শেষ করে মিমকে নিয়ে নেহার ক্লাসে গেলাম। গিয়ে দেখি স্যার ক্লাস নিচ্ছেন। আমি আমার মেয়েকে নিয়ে ক্লাসের বাইরে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে নেহা বের হয়ে আসলো। নেহা আমার মেয়েকে কোলে নিল। এরপরে আমরা তিনজন ক্যান্টিনে গেলাম। সেখানে কিছু খাওয়ার পরে বাসায় আসলাম। তবে সামিয়ার সাথে আর দেখা হয়নি। বাসায় এসে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমিও গোসল করলাম। এরপরে নামাজ পড়লাম। নামাজ পড়ার সময় আমার মেয়েও আমার পাশে এসে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে তিনজন মিলে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করার পরে দুপুরে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিনে প্রতিদিন ক্লাসে সামিয়া আমার দিকে তাকিয়ে থাকতো। আর এই সন্ধ্যায় এতিমখানায় গেলাম। সেখানে একটা নতুন মহিলাকে বাচ্চাদের দেখাশোনা করার জন্য রেখেছি। তার সঙ্গে কিছু কথা বলে আমার মেয়েকে নিয়ে আমার বাসায় আসলাম। এখন থেকে আমার বাসায় মিমকে রাখবো, আর আমার আর নেহার কলেজ টাইমে এতিমখানায় রেখে আসবো। বাসায় তো আর ছোট বাচ্চাকে একা রেখে যাওয়া যাচ্ছে না। তাছাড়া সেখানে কিছু সময় ছেলেমেয়েদের সাথে থাকলে একাকিত্বটা আর থাকবে না। আর আমার মেয়েকে আমার বাসায় নিয়ে আসার কারণ হলো, কয়েকদিন আগে এতিমখানায় খালাটা মারা গেছে। আসলে তার লিভার ক্যান্সার ছিল, যেটা মৃত্যু 2 দিন আগে ধরা পড়েছে। তিনি ছিলেন খুব নরম এবং মিশুক মানুষ। তার কোনো সন্তান না থাকায় সে এতিমখানার ছেলে মেয়েদের নিজের সন্তানের মতোই দেখতেন। আর আমার মেয়ে ছিল এতিমখানার বয়সের দিক থেকে সবচেয়ে ছোট। এখন এই মহিলা বর্তমানে যদি আগের মহিলার তুলনায় বিপরীত হয় তাহলে মুশকিল। আর এই জন্য আমার মেয়েকে আমার বাসায় নিয়ে আসলাম। অপরদিকে সামিয়া ভাবতেছে, আসলে কি শাহিদ রিপার সাথে এরকম কাজ করার চেষ্টা করেছিল? আর শাহিদ এখানে কেন? না,
এটার রহস্য আমাকে বের করতেই হবে। এটা জানার জন্য আমার নেহাকে জিজ্ঞাসা করা প্রয়োজন। কালকে কলেজে যেয়ে জিজ্ঞেস করব। আমি, নেহা আর আমার মেয়ে একসাথে ডিনার করে রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে কলেজের জন্য বের হলাম। মিমকে সাথে নিয়ে ওকে এতিমখানায় বাচ্চাদের কাছে রেখে এসে নেহা আর আমি কলেজে গেলাম। কলেজে পৌঁছে নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সামিয়া নেহাকে খুঁজতে খুঁজতে হয়রান। হঠাৎ দেখে নেহা আসতেছে। এই তো নেহা এসেছে। নেহা, তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। জি ম্যাম, বলুন। নেহা, তোমার ভাইয়ের সম্পর্কে আমাকে কিছু বলবে? আমার ভাইয়ের সম্পর্কে কি জানতে চাইছেন আপনি? এখানে নয়, তুমি আমার অফিস রুমে এসো। আচ্ছা ম্যাম, চলুন। সামিয়া অফিস রুমে যেয়ে আচ্ছা নেহা, আমার জানা মতে তোমার ভাইয়ের কোনো বোন নেই, তাহলে? সামিয়াকে আর বলতে না দিয়ে নেহা বলল, আপনি জানতে চাইছেন আমি তাহলে কোথায় থেকে আসলাম? আপনি ঠিকই ভেবেছেন। আমার ভাইয়া আমাকে একটা হাসপাতাল থেকে নিয়ে এসে বোনের মর্যাদা দিয়েছে। ও, তোমার ভাইয়ের মা বাবা কে? আমার ভাইয়ার বাবা হলেন এদেশের টপ ব্যবসায়ী, আর তার একটি হাসপাতালও আছে। আজ থেকে প্রায় 1.5 বছর আগে ভাইয়ার বাবা মৃত্যুবরণ করে, আর সেই সময় থেকেই ভাইয়া এসব দেখাশোনা করে। তুমি কবে থেকে তোমার ভাইয়ের সাথে আছো? 1 বছরের বেশি থেকে। কিন্তু ম্যাম, আপনি এসব কেন জানতে চাচ্ছেন? না, তেমন কিছু নয়। কি ব্যাপার ম্যাম, সামথিং নাকি? বেশি পেকেছ। আপনার যদি সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। আর জানেন কি ম্যাম, আমার ভাইয়া খুব ভালো। এরকম একটা ভাই পেয়ে আমি খুশি। কোনো দিন কোনো মেয়ের সাথে বাজে বিহেভ করেনি। আপনি যদি আমার ভাইয়াকে জীবনসঙ্গী হিসেবে পান তাহলে আপনি খুব লাকি হবেন। আমার তো মন বলে তোমার ভাইয়া খারাপ নয়, তারপরে সেদিন কেন যে এরকম ব্যবহার করতে গিয়েছিলাম। ম্যাম, কিছু বললেন? না, তুমি যাও, সাহায্য লাগলে বলবো। আর তোমার ফোন নাম্বার দাও। আচ্ছা ম্যাম, ফোন নাম্বার তুলুন। আসি তাহলে ম্যাম। আচ্ছা, যাও। নেহা সামিয়ার রুমে থেকে যাওয়ার পরে সামিয়া হাতে কলম ঘোরাচ্ছে আর ভাবতেছে, নেহার কাছে তো আমি কিছু জানতে পারলাম, তবে শাহিদের বাবাকে কিভাবে আসলো এখানে এটা জানতে হবে। আর এটা জানার জন্য এমন কারো কাছে যেতে হবে যে শাহিদের ব্যাপারে সব কিছু জানে। কি হতে পারে এটা? কি হতে পারে? ও, প্রিন্সিপাল স্যার বলতে পারবে, কারণ শুনেছিলাম শাহিদ এই কলেজে 3 বছর আগে ভর্তি হয়েছে। তার মানে আমার আর শাহিদের মাঝে ভুল বোঝাবুঝির পর থেকেই এখানে আছে। সামিয়া আর দেরি না করে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস, আসো মিস সামিয়া। স্যার, আপনার সাথে জরুরি কথা ছিল। বলো। স্যার, শাহিদ কবে থেকে এখানে লেখাপড়া করতেছে? আর ওর বাবা কে? কেন? তা জেনে তুমি কি করবে? আমার খুব প্রয়োজন, বলুন স্যার। তাহলে শোনো। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। ঠিক আছে, যাও। সামিয়া নিজের রুমে এসে ভাবতে লাগলো, সব ক্লিয়ার এখন। শুধু আমাকে জানতে হবে শাহিদ কি সত্যিই রিপার সাথে? না, আমার মন বলে শাহিদ এরকম কিছুই করেনি। এটা জানতে হলে আমাকে আবার রাজশাহী যেতে হবে, শাহিলের বাবা মায়ের কাছে। এর জন্য 2 দিন আমাকে কলেজ ছুটি নিতে হবে, যে করেই হোক। আর দেরি করলে চলবে না। আপনাদের হয়তো আগে বলা হয়নি যে রাজশাহী আমার আর সামিয়ার বাসা। সামিয়া আর দেরি না করে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। স্যার, আমার 2 দিন ছুটি প্রয়োজন। কেন? স্যার, রাজশাহী যাব। কিন্তু তোমার তো এখনো 1 মাস হয়নি। প্লিজ স্যার। ওকে, তবে 2 দিনের বেশি নয়। ধন্যবাদ স্যার। এরপর সামিয়া তার অফিস রুমে এসে বাসায় ফোন করে বলল যে সে আজকে বাসায় যাবে। আমি ক্লাস শেষ করে নেহাকে নিয়ে ক্যান্টিনে গেলাম। নেহাকে নিজ হাতে দিয়ে ফুচকা খাইয়ে দিচ্ছি, আর অন্যদিকে সামিয়া এইটা দেখে রাগে ফুসতেছে আর মনে মনে বলতেছে, কই, আমাকে তো একদিনও তুলে খাওনি, আর আজকে বোনকে পেয়ে? দোয়া করি তোর বউ যেন না হয়। ছি, এটা কি বললাম আমি? ওর যদি বউ না হয় তাহলে আমার কি হবে? আমি নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম। সেখানে গিয়ে মিমকে নিয়ে বাসায় আসলাম। লাঞ্চ করে অফিসে গেলাম, সেখান থেকে হাসপাতালে গেলাম। সবকিছু দেখাশোনা করে বাসায় ফিরলাম। নিত্যদিনের ন্যায় পরের দিন আবার কলেজে গেলাম। আজকে সামিয়াকে দেখলাম না। প্রিন্সিপাল স্যার এসে বলল ম্যাম নাকি 2 দিনের ছুটি নিয়েছে, এই 2 দিন অন্য স্যার ক্লাস নেবেন। উফ বাবা, বাঁচলাম এই 2 দিন।
এদিকে সামিয়া রাজশাহী পৌঁছে বাসা থেকে নেমে নিজের বাসায় চলে যায়। সামিয়ার মা বাবা তাকে দেখে খুব খুশি হয়েছে, কিন্তু সামিয়ার মনে এখন শুধু অশান্তি বিরাজ করতেছে। সোফায় বসে আছে তিনজন। হঠাৎ সামিয়ার বাবা বলল, সামিয়া, আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি। তুমি যদি রাজি থাকো আমরা বিয়ের কথা বলতে পারি। এই কথা শুনে তো সামিয়া রেগে গিয়ে ওর বাবাকে বলল, আব্বু, আমি এখন বিয়ে করব না। এই কথা তোমাদের কতবার বলতে হবে? ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। সামিয়ার মা বাবা আর কোনো কথা বললেন না, কারণ তারা জানে তাদের মেয়ে এমনি এমনি রেগে যায় না, আর যখন রেগে যায় তখন কেউ তার রাগ থামাতে পারে না। মা বাবার সাথে কিছু কথা বলে আর এক মুহূর্ত দেরি না করে সাহিদের বাসায় যাওয়ার জন্য বের হলো। সাহিদের বাসায় পৌঁছে গেট দিয়ে ঢুকতেই দেখে সাহিদের মা, বাবা, ভাইয়া, ভাবি আর ভাইয়ের কোলে ছোট্ট একটা বাচ্চা। মনে হয় সাহিদের ভাইয়ের কোলে এই 5 জন তাদের প্রাইভেট করে উঠতেছে। সামিয়া তাদের সামনে যেতেই সাহিদের ভাইয়া সাইম আহমেদ তাকে দেখে গাড়ি থেকে নেমে এসে বলল, চল। এ মেয়ে, তুমি সামিয়া না? আর এদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ ভাইয়া, আমি সামিয়া, আর আপনাদের কাছেই এসেছিলাম। আমাদের কাছে এসেছো? আর এতদিন কোথায় ছিলে? আসলে সাইদকে যখন বাসা থেকে বের করে দিয়েছিল তখন সাইদের কথা ভাবতে ভাবতে সাইদের মা অসুস্থ হয়ে পড়ে। ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কথা বলতো না, একসময় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার সাইদের মাকে দেখে বলেন, রোগীর প্যারালাইসিস হয়েছে, বেশি চিন্তা করার জন্য এরকম হয়েছে। তবে বাইরে নিয়ে গেলে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে, তবে আল্লাহ ভরসা। ডাক্তারের কথা শুনে সবাই ভেঙে পড়ে। সাইম আহমেদ ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, কোন দেশে নিয়ে গেলে আমার আম্মুকে সুস্থভাবে ফিরে পাবো? সিঙ্গাপুর নিয়ে যান, ওখানে প্যারালাইসিস রোগীদের জন্য ভালো ভালো ডাক্তার রয়েছে, আর সেখানে আমার একটা বন্ধুও আছে। আপনারা যদি নিয়ে যেতে চান আমি আমার বন্ধুকে বলতেছি। সাইম আহমেদও আমজাদ চৌধুরী সম্মতি দিয়ে বললেন, আপনি ব্যবস্থা করুন প্লিজ। ঠিক আছে। এরপরে সাইদের মাকে নিয়ে সাইদের সব পরিবারে মানে সাইদের ভাইয়া, ভাবি আর আব্বু তার মায়ের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে প্রায় 7 মাস থাকার পরে সাইদের আব্বু মোটামুটি সুস্থতা লাভ করে। তারপরে তাকে নিয়ে সব পরিবারে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে আসে। আর সিঙ্গাপুরে থাকা অবস্থায় সাইম আহমেদ অথবা তার আব্বু আমজাদ চৌধুরী মাঝে মাঝেই দেশে আসতেন নিজেদের বিজনেস দেখাশোনা করার জন্য। ফ্রি টাইমে আবার সিঙ্গাপুর যেতেন। আর কলেজে সামিয়া যেদিন সাহিদকে ভুল বুঝে চরিত্রহীন উপাধি দিয়েছিল সেদিন সাহিদ সামিয়ার কাছ থেকে চলে যায়। সাহিদ তার কাছ থেকে চলে যাওয়ার পরে সামিয়া বাসায় এসে কান্না শুরু করে। শুধু কান্নাই করে নাই, একদিন কেটে যাওয়ার পরে সামিয়া কিছুই খায় না, শুধু রুমে বসে থাকে। সাইদের একটা ছবি বুকি নিয়ে কান্না করতে থাকে। একমাত্র মেয়ের এমন বিহেভ দেখে সামিয়ার মা বাবা সিদ্ধান্ত নেয় যে মেয়েকে নিয়ে তারা তার নানুর বাড়ি সিলেটে যায়। তারপরে তারা সিলেটে যায় আর সেখানে বেশ কয়েকদিন থেকে। সিলেটে সামিয়া স্বাভাবিকভাবেই ছিল, তাকে নিয়ে তার মা বাবা আবার রাজশাহী আসে। সামিয়া বাসায় এসে সাইদের বাসার সামনে যেয়ে দেখে তাদের বাসায় তালা দেওয়া। সামিয়া আর জানতো না সাইদের পরিবার সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছে। এর কয়েকদিন পরে সামিয়ার বাবা ট্রান্সফার হয়ে চট্টগ্রামে আসেন। সামিয়ার বাবা একজন সরকারি ডাক্তার, চট্টগ্রামে তার পরিবারকে নিয়ে থাকতে শুরু করেন, যার ফলে সামিয়ার সঙ্গে আর সাইদের পরিবারের কারো দেখা হয়নি। সামিয়ার কলেজে চাকরি হওয়ার আগে সামিয়ার বাবা আবার রাজশাহীতে ট্রান্সফার হয়ে আসেন। রাজশাহীতে এসে সামিয়া জানতে পারে যে সাইদের পরিবার এইখানেই থাকে, কিন্তু সাহিদ থাকে না। তবে সামিয়া আর সাইদের কোনো খোঁজ খবর নেয়নি, কারণ সাইদের প্রতি সামিয়ার একটা ঘৃণা তৈরি হয়েছিল। যাই হোক, এবার বর্তমানে আসা যাক। আসলে ভাইয়া, বাবার ট্রান্সফারের জন্য আমরা চট্টগ্রামে ছিলাম। ও, তো আমাদেরকে? সাইম আহমেদের কথা শেষ না হতেই আমজাদ চৌধুরী বলল, আরে সামিয়া মাঝে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। তা কোথায় যাচ্ছ? আপনাদের বাসায় এসেছিলাম। কি প্রয়োজন মা, বলো। আসলে আঙ্কেল শাহিদ কোথায় আছে বলতে পারবেন কি? না মা, আমরা জানি না। সেদিন বাসা থেকে বের করে দিয়েছিলাম, আর দেখা হয়নি। কেন, কি হয়েছে? তুমি ওই পাপিষ্টার কথা জিজ্ঞাসা করছো কেন? যে তোমার বিশ্বাস, তোমার পবিত্র ভালোবাসার মর্যাদা দেয়নি, তার কথা বলতেছো কেন? না আঙ্কেল, এমনি সত্যটা বলা যাবে না। আপনারা কোথায় যাচ্ছেন? আসলে মা, আমার বন্ধুর মেয়ের ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার বলেছেন বাঁচার সম্ভাবনা কম, তবে আজ রাতে অপারেশন করবে। এতে যদি ভালো হয় তাহলে হবে, নাইলে মারা যাবে। তাই আমরা দেখা করতে যাচ্ছি। ও, তুমি চিনো মনে হয়। রেপা ছিল না? রেপা ছিল যে, যাকে আমার ছেলে রেপ করার চেষ্টা করেছিল, সে। তুমি যাবে কি আমাদের সাথে?
রিপার কথা শুনে সামিয়া যাওয়ার জন্য রাজি হয়, কারণ সামিয়া এখন বুঝতে পারতেছে সাইদ কোনোভাবেই এই কাজ করছিল না। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর এই ব্যাপারটা সে রিপার থেকে জানতে পারবে। যদিও রিপা অসুস্থ, তারপরও জিজ্ঞাসা করবে। সামিয়া গাড়িতে উঠে বসতেই সাইদের আম্মু তাকে নানান প্রশ্ন করে। এতদিন কোথায় ছিল, এখন কি করে? আমার ছেলে অপরাধ করেছে, কিন্তু আমরা তো অপরাধ করিনি, তারপরেও কেন আমাদের বাসায় আসা হয়নি, ইত্যাদি ইত্যাদি। সামিয়া মিসেস সাইম আহমেদকে জিজ্ঞেস করলো, ভাবি এই বাচ্চাটাকে? এটা আমাদের কলিজার টুকরা ছেলে সন্তান। খুব মিষ্টি তো। নাম কি আর বয়স কত? নাম রেখেছি আব্দুল্লাহ আল রাফি চৌধুরী, আর বয়স 1.5 বছর চলতেছে। খুব সুন্দর নাম। দেন আমার কোলে দেন, আমি একটু নিই। মিসেস সাইম আহমেদ তার ছেলে আব্দুল্লাহ আল রাফি চৌধুরীকে সামিয়ার কোলে দিল। সামিয়া আব্দুল্লাহ আল রাফি চৌধুরীকে কোলে নিয়ে আদর করতেছে আর ভাবতেছে, বাহ, এক ভাইয়ের মেয়ে সন্তান আর অন্যজনের ছেলে সন্তান। একজন বিয়ে করে ছেলে সন্তানের বাবা হয়েছে, আর অন্যজন বিয়ে না করেই মেয়ে সন্তানের জনক হয়ে গেছে। বাহ, কি লাকি লাইফ। যত সব আমার লাইফ। না পেলাম স্বামী, না পেলাম সন্তান। সুখ এবং দুঃখের কথাবার্তা বলতে বলতে গাড়ি রাজশাহী মেডিকেল হাসপাতালের সামনে দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে নেমে ওরা সবাই রিপাকে দেখতে গেল। রিপাকে রাখা হয়েছে 113 নম্বর রুমে, যেটা আগে থেকেই আমজাদ চৌধুরী জানতেন, যার জন্য ওদের পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি। রিপার কেবিনের সামনে দেখে রিপার ভাই রিপন দাঁড়িয়ে আছে। সামিয়াকে দেখে সে কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু সেই বিষয়ে বেশি মাথা ঘামালো না। আমজাদ চৌধুরীকে দেখে রিপার বাবা এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, কারণ নিজের মেয়েকে মৃত্যুসজ্জায় রেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারলো না। একটু পরে আমজাদ চৌধুরী রিপার বাবাকে বলল, রিমা আমার কি অবস্থা এখন? এখন বেশি সিরিয়াস। একটা কথাই বারবার বলতেছে। কি কথা? সবসময় বলতেছে আমি আমার পাপের শাস্তি ভোগ করতেছি। এতক্ষণে সাইদের পরিবারের সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে রিপার বাবার কথাগুলো শুনতেছিল। রিপার বলা কথা শুনে সবাই অবাক হয়ে ভাবতেছে, কি এমন পাপ, কি কথা রিপা এমন অবস্থায় বলতেছে। সবাই মনে মনে একই প্রশ্ন ভাবতেছে, কি সামিয়ার মনে ভিন্ন ভাবনা চলতেছে। একটু পরে সবাই রিপার কেবিনে ঢুকলো। রিপার সাথে দেখা করে কয়েকজন সারা সবাই বাইরে গেল, কারণ রোগীর কাছে ভিড় জমানো ঠিক নয়। রিপার কাছে আছে শুধু সামিয়া আর সাহিদের আম্মু। মিসেস সাইম আহমেদ তার ছেলেকে নিয়ে বাইরে গেছে, কারণ তার ছেলে কান্না করতেছে, আর রিপার মা সেন্সলেস অবস্থায় বেডে শুয়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে আর কয়জন ঠিক থাকতে পারে? রিপা একটু একটু করে কথা বলতেছে। সামিয়া তাকে বলল, রিপা, আমি তোমাকে যা প্রশ্ন করব তার সঠিক উত্তর আমাকে দিবে কি? কি প্রশ্ন আপু? আগে প্রমিস করো, বলবে? ঠিক আছে আপু, প্রমিস করলাম। শাহিদ কি তোমার সাথে সত্যিই রেপ করতে চেয়েছিল? সামিয়ার প্রশ্ন শুনে সাইদের আম্মু অবাক হয়ে সামিয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু রিপা কি বলবে তা ভেবে পাচ্ছে না। রিপাকে চুপ করে থাকতে দেখে সামিয়া বলল, কি হলো বলো? রিপা মুচকি এসে সামিয়াকে বলল, বলবো, তার আগে আপনি সবাইকে এই রুমে আসতে বলেন। সামিয়া আর দেরি না করে কেবিনের বাইরে যে আমজাদ চৌধুরী, রিপার বাবা, রিপার ভাই রিপন, সাইম আহমেদ, মিসেস সাইম আহমেদ এদের সবাইকে ডেকে রিপার কেবিনে নিয়ে আসলো। আর এদিকে সাইদের আম্মু চিন্তায় পড়ে গেছে। সবাই রুমে ঢুকতে দেখে রিপা ওঠার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। অবশেষে শুয়ে থেকেই বলতে লাগলো, আব্বু, তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করতে না যে আমি কিসের পাপের কথা বলতেছি। তাহলে শোনো, তবে শোনার পরে আমাকে ভুল বুঝলে চলবে না। এরপরে রিপা সাইদের সাথে কলেজ থেকে শুরু করে বাড়ি থেকে বের করে দেওয়া পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু বলল। রিপার সব কথা শুনে সাইদের আম্মু সেন্সলেস হয়ে পড়ল, আর আমজাদ চৌধুরী আর সাইম আহমেদ কান্নায় ভেঙে পড়ল। রিপার বাবা রিপার কথা শুনে মারতে যাবে, তখনই সাইম আহমেদ এসে বাধা দিয়ে বলল, আঙ্কেল কি করতে চাচ্ছেন? রিভা অসুস্থ। তুমি আমাকে ছেড়ে দাও, ওকে আমি মেরেই ফেলবো। ওর একটা মিথ্যা অপবাদের জন্য একটা নিষ্পাপ ছেলে তার পরিবারকে হারিয়ে চলে গেছে। বন্ধু শান্ত হ, বাচ্চা মানুষ ভুল করতেই পারে। আচ্ছা দোস্ত তুই থাক, আমরা বাসায় গেলাম, আর রাতে আসবো। বন্ধু তুই আমাকে ক্ষমা করে দিস। দেখ দোস্ত, এসব ভুলে যা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন এসব চিন্তা করে লাভ নেই, তুই থাক, আমি বাসায় গেলাম, রাতে আসবো। আচ্ছা, ভালোভাবে যাস। এরপরে সাইদের পরিবারের সবাই বাসায় আসে। গাড়িতে কেউ কোনো কথা বলেনি, সবাই নিজের কাজের জন্য নিজেকে অনুতপ্ত মনে করতেছে। সামিয়া সাইদের বাসায় গিয়ে গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে রিক্সা করে নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলো। আবার আগের মতো খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, শুধু একটাই চিন্তা, সাইদ আমাকে মাফ করে দিবে তো।
এভাবে কেটে গেল বিকেল বেলাটা। এখনো সামিয়া রুমেই আছে, আর মা বাবা দুজনেই চিন্তায় পড়ে গেল, কেননা মেয়ের সেই 3 বছর আগের মতো বিহেভ এখন করতেছে। সামিয়ার বাবা সামিয়ার রুমে ঢুকে বলল, কি হয়েছে আমার আম্মুর? সামিয়া তার বাবাকে জড়িয়ে ধরে সাইদের সম্পর্কে রিপা যা যা বলেছে সবকিছু তার বাবাকে বলল। এখন সাইদ কোথায় আছে জানো? এখন ঢাকায় আছে আর আমার কলেজে পড়ে। তাহলে তো সহজ কাজ। সহজ বলতেও কিন্তু সহজ নয়। তোমার প্রতি তার একটা অভিমান আছে, সেটা আগে ভাঙাতে হবে। কিন্তু কিভাবে? কিছু বুদ্ধি দিয়ে বলল, এভাবে কাজ করবা তাহলেই হবে। ওকে আমার বেস্ট বাবা, আর তুমি এসব কথা কাউকে বলবে না। আচ্ছা থাকো, আর একটু পরে ডিনার করতে এসো। সামিয়ার বাবা চলে গেল। রাতেই সামিয়া ফোন বের করে নেহাকে ফোন দিয়ে সাইদের কথা জিজ্ঞেস করলো। পরের দিন সকালে সামিয়া ঢাকাতে রওনা দিবে। সাইদের পরিবারের সবাই বিষণ্ণ মন নিয়ে যে যার রুমে বসে আছে। সবার একটাই চিন্তা, সাইদকে কোথায় পাওয়া যাবে। আর সাইদের আম্মুর অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। শুধু সাইদের কথাই বলতেছে, আমি, আমার মেয়ে আর নেহা এই 3 জন আজকে একটা পার্কে গিয়েছিলাম। সন্ধ্যায় এসে বাসায় পৌঁছালাম। রুমে এসে আমার মেয়েকে ফ্রেশ করে দিয়ে আমিও ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ফোনটা পকেট থেকে বের করে দেখি রাফি 5 বার ফোন দিয়েছে। সাইলেন্ট মোডে রাখার জন্য বুঝতে পারেনি। আর আপনারা হয়তো বা জানেন না বা বলাই হয়নি যে রাফি আর সিফাতের সাথে আমার মাঝে মধ্যেই ফোনে কথা হতো, তবে ওদের আমি এই কথা অন্য কাউকে বলতে নিষেধ করেছি। যাই হোক, আমি রাফিকে ফোন দিলাম। একবার টু করে শব্দ হতেই ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভালো না রে। কেন? এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাপ হয় তখন কেমন করে ভালো থাকি। কি? তার মানে সামিয়া তোর? এই একদম হাসবি না। আচ্ছা শোন, তোকে যে কারণে ফোন দিয়েছিলাম। বল। আজকে সামিয়াকে তোদের বাসায় দেখলাম। কি? শুধু তাই নয়, তোর বাবার সাথে গাড়িতে কোথায় যেন গেল। ও, কোথাও মনে হয় যাবে। রাফির সাথে কথা বলে ফোন রেখে দিলাম। পরদিন কলেজে গেলাম। আজকেও সামিয়া আসেনি। কি যে ভালো লাগতেছে। ক্লাস করে নেহাকে নিয়ে ইতিমখানায় গেলাম। সেখান থেকে মিমকে নিয়ে বাসায় আসলাম। পরের দিন একটু দেরিতে ঘুম ভাঙলো, তাও আমার মেয়ের ডাকে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য বের হলাম। আমার মেয়েও বায়না ধরেছে আমার সাথে কলেজে গিয়ে চকলেট খাবে। আসলে আমার সাথে কলেজে গেলে সবাই আদর করে, চকলেট দেয়। ছোট বাচ্চা তো এগুলোর জন্য খাওয়ার জন্য চাহিদা করে। 3 জন মিলে কলেজে গেলাম। আমরা কলেজের টপার স্টুডেন্ট, কারণ আমরা এক পরিবার থেকে 3 জন একসাথে কলেজে যাই। প্রথমে ক্লাস করলাম, দ্বিতীয় ক্লাস আমার এক্সের। আজকে মনে হয় এসছে, কারণ 2 দিন ছুটি নিয়েছিল, আর আজকে শেষ। একটু পরে প্রিন্সিপাল স্যার আর ম্যাম আসলেন ক্লাসে। এরপরে প্রিন্সিপাল স্যার যা বললো তার শুনে তো আমার মাথায় রক্ত উঠে গেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো মিসেস সামিয়া তোমাদের নতুন টিচার। 2 দিন হলো জয়েন করেছে। নতুন হওয়ায় তার বেশ কিছু সমস্যা হচ্ছে। এজন্য তিনি আমার কাছ থেকে বলেছেন তার একটি অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, আর সেটা তিনি তোমাদের ক্লাসের থেকেই নিতে যাচ্ছেন। তাই আমি ঠিক করেছি সাইদ হাসানকে তার অ্যাসিস্ট্যান্ট করে দিব। সাইদ, তোমার কোনো আপত্তি আছে কি? প্রিন্সিপাল স্যারের কথা শুনে তো মনে হচ্ছে কলেজ ছেড়ে চলে যাই। ঠান্ডা মাথায় নরম কণ্ঠে বললাম, স্যার আপনি বারবার আমাকে কেন এসব কাজেই জড়াচ্ছেন? আর আপনি তো জানেন আমি সব সময় ব্যস্ত থাকি, তারপরেও এসব কিভাবে করব? আপনি অন্য কাউকে বলেন। দেখো সাইদ, তোমাকে আমি পছন্দ করি, আর তোমার প্রতি আমার যে পরিমাণ বিশ্বাস আছে তার অন্য কারো প্রতি নেই। তাছাড়া ম্যাম নিজেও তোমাকে সিলেক্ট করছেন। স্যার তবু আমাকে আর বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার বললেন, আর কোনো কথা নয়, আজ থেকে তুমি মিসেস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট। তুমি তার কাছে তাকে সহযোগিতা করবে। এই কথা বলে প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে বের হয়ে গেলেন। আমি আমার সিটে বসে ভাবতে লাগলাম, যার থেকে দূরে থাকার জন্য আজ এত দূর, আজ তারই আবার অ্যাসিস্ট্যান্ট। সামিয়ার দিকে তাকিয়ে দেখি মুস্তি আসতেছে, তার মানে এটা তার টোপ। সামিয়া, তুমি যতই টোপ ব্যবহার করো না কেন, এই মাছ তোমার সিপে ধরা দিবে না। জাগরে ক্লাস নিতে লাগলো। আমিও পড়ায় মনোনিবেশ করলাম। হঠাৎ রাকিব আমার পিছনে বসে থেকে আমার পিঠে গোতাচ্ছে আর বলতেছে, আমার চিট কখন দিবি? কিসের টিট দিব? তখন রিয়াদ বলল, বোঝো না তুমি কচি খোকা, তাই না? সুন্দরী ম্যাডামের ইটিস পিটিস হচ্ছ, তাহলে তো আমাদের ট্রিট দিতেই হবে। আমি দিতে পারবো না। পারবি না মানে? সাকিব একটু জোরে বলায় ম্যাম সাকিবের কথা শুনেই ফেলেছে। টেবিলের উপর বই রেখে আমাদের কাছে এসে বলল, এই কি হয়েছে? এখানে এত কথা হচ্ছে কেন? কিছু না ম্যাম। কিছু না মানে?
কি বলতেছিলে বলো? আসলে ম্যাম সাইদ তো আপনার অ্যাসিস্ট্যান্ট হয়েছে, তাই ওর থেকে ট্রিট চাচ্ছিলাম, কিন্তু সে দিতে চাচ্ছে না। সামিয়া মুচকি হেসে বলল, ও এই ব্যাপার, তাহলে তোমরা ক্যান্টিনে এসো, আমি তোমাদের ট্রিট দিব। সামিয়ার কথা শুনে ওরা সহ ক্লাসের কিছুটা অবাক হয়ে পড়ল। সাইদের বদলে ম্যাম ট্রিট দিবে, কেউ ভাবতেই পারতেছে না। যাই হোক, কোনো রকম ক্লাসটা শেষ হয়ে গেল। সামিয়া রুম থেকে বের হয়ে যাওয়ার সময় আমার কাছে এসে বলল, এই যে মিস্টার সাইদ হাসান, ছুটির সময় আমার অফিস রুমে আসবে। আমি আর কিছুই বললাম না, কারণ ওর সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। কলেজ শেষে আমি আমার মেয়েকে চকলেট দিয়ে গেলাম। আমার মেয়ে ওর আন্টির কাছে ছিল। চকলেট দিয়ে এসে দেখে আমার বন্ধুরা একজনও আগের জায়গায় নেই। আমি বসে থেকে ফোন টিপাটিপি করতেছি। 10 মিনিট হওয়ার পরেও ওদের আসার কোনো নামগন্ধ নেই। একটু পরে ওরা 3 জন আসলো। কিরে, তোরা কোথায় গিয়েছিলি? ভাবি ট্রিট দিতে চেয়েছিল, সেটা খাইতে গিয়েছিলাম। ইকবালের কথা শুনে চমকে উঠলাম। ভাবি মানে সব জেনে গেছে নাকি? আর সামিয়া কি এদের সব বলেছে? এদেরকে আগে জিজ্ঞেস করি। ভাবি মানে কার কথা বলতেছিস? আরে ভাই, ম্যাম যদি তোকে ভালোবাসে আর বিয়ে করে তাহলে তো আমাদের ভাবিই হবে। ও তাই বল, বাসলাম। নইলে এরা যদি জানে তাহলে আমাকে পচাবে। ম্যাম আমাকে ভালোবাসতে যাবে কেন? আমি ভালোবাসবো কেন? আর কোনোদিন ভাবি বলবি না। আরে শালা, ভালো না বাসলে তোর জন্য সে অন্য কাউকে খাওয়াতো? আরে সেটা তারই অ্যাসিস্ট্যান্ট ট্রিট হিসেবে। হা 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 হা। আমি মনে মনে ভাবলাম, ইকবালও তো ঠিকই বলেছে। তাহলে সামিয়া আমাকে ভালোবাসে কি? না না, কোনো মতেই আমি গলে যাব না। কিরে, কি ভাবতেছিস? কিছু না দোস্ত, তোকে ভাবি ম্যাম যেতে বলেছিল। তোরা বাসায় যা, আমি গেলাম ম্যামের রুমে। অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম। দরজার কাছে গিয়ে বললাম, মে আই কাম ইন? আসো, আর আমার রুমে আসতে তোমার অনুমতি লাগবে না, বুঝেছো? চরিত্রহীন ছেলে আমি, আমার তো অনুমতি নিতেই হবে। সাইদের কথাটা যেন সামিয়ার বুকে বাঁধলো। তবুও নীরবে সহ্য করলো, কারণ এর থেকে বেশি কষ্ট সাইদকে সে দিয়েছে। বাই দ্য ওয়ে ম্যাম, আমাকে কি কাজ করতে হবে বলুন? তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি চেয়ারে বসো। না না ম্যাম, আমি চরিত্রহীন ছেলে। আপনার সাথে বসে থেকে আপনার কি ক্ষতি করি না করি তা বলা যাবে না। সামিয়া অশ্রু ভেজা নয়নে আমার দিকে তাকিয়ে থেকে বলল, প্লিজ সাইদ, আমাকে ক্ষমা করে দাও। ছি ছি ম্যাম, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে আমার হঠাৎ আমার মেয়ে সামিয়ার রুমে ঢুকে দৌড়ে সামিয়ার কাছে গিয়ে বলল, মামনি তুমি কি তোলে তো? আমার মেয়ের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। বলে কি এই বাচ্চা মেয়ে? এতক্ষণে মিম আমাকে লক্ষ্য করেনি। সামিয়ার কোলে উঠে বসে সামনে তাকাতেই আমাকে দেখতে পেল। আমাকে দেখতে পেয়ে সামিয়ার কোল থেকে নেমে আমার কাছে আসলো। আমি মিমকে কোলে তুলে নিতে মিম বলল, দানু বাবাই, আমার মামনি আমারে এত দূরে চকলেট দিয়েছে। আমি আমার মেয়ের কথা শুনে কিছুটা খুশি হলাম। সামিয়ার প্রতি আরও বেশি রেগে গেলাম নেহার প্রতি। কেন সে আমার মেয়েকে অপরিচিত ব্যক্তির কাছে পাঠিয়েছে? যদিও সামিয়া অপরিচিত নয়, তবুও আমি আমার মেয়েকে ধমক দিয়ে বললাম, কি বলেছে ইনি তোমার মামনি? আন্টি বলতে। আন্নি বলেছে তাই তুমি বলবে? আর চকলেট নিয়েছো কেন? আমার ধমক শুনে আমার মেয়ে কান্না করতে লাগলো। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। তখন সামিয়া বলল, প্লিজ মিমকে তুমি কিছু বলো না, সে তো ছোট বাচ্চা, যা বলার আমাকে বলো। আমি আর কিছু না বলে মিমকে নিয়ে সামিয়ার রুম থেকে বের হয়ে নেহার কাছে গেলাম। নেহার কাছে গিয়ে নেহাকে জিজ্ঞেস করলাম, নেহা তুই মিমকে কি বলেছিস? কি ভাইয়া, আমি তো কিছু বলিনি। কিছু বলিসনি? তাহলে ইংলিশ ম্যামকে মামনি বলে ডাকলো কেন? আমার এমন আচরণে নেহা কোনো দিন দেখেনি, যার ফলে আজকে নেহার চোখের কোণায় পানি এসে গেছে। তখন নেহা বলল, আসলে ভাইয়া। আমি আর কিছু বলতে না দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে ওদের দুজনকে নিয়ে ক্যান্টিনে আসলাম। কি করব, বর্তমানে ওরা দুজনেই আমার পৃথিবী। ওদের চোখের পানি আমার সহ্য হয় না। যাই হোক, ক্যান্টিনে কিছু খাওয়ার পরে ওদেরকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়লাম। 3 জন একসাথে লাঞ্চ করতে বসলাম। বসতেই অফিসের এমডি সাহেব ফোন দিল। আমি রিসিভ করতে এমডি সাহেব বললেন, আসসালামু আলাইকুম স্যার, আজকে একটু আপনাকে অফিসে আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কেন, কিছু হয়েছে নাকি? একটু সমস্যা হয়েছে, আপনি আসলে ভালো হতো। ঠিক আছে, কয়টায় যাব? বিকেল 4টায়। ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন রাখতেই আমার মেয়ে বলল, বাবাই কাল চাচা কত বললে আমার মামনির চাচি। হায় হায়, আমার মেয়ে তো আমাকে পাগল বানিয়ে দিবে।
অফিসের এমডির সাথে কথা বললাম আর তিনি বলতেছেন তার মামুনির কথা। আল্লাহ, আমার মেয়ের মাথায় মামুনি ভূত ঢোকালো কোথা থেকে? না আম্মু, অফিসের এমডির সঙ্গে। ও তাহলে নেহা বলল, আচ্ছা আম্মু, তোমার কি মামুনি লাগবে? আন্টি। তাহলে তোমার বাবাইকে বলো। বাবাই আমার একটা মামনি এনে দেবো। ঠিক আছে মামুনি, তোমার জন্য একটা মামুনি আনবো। এখন আমার ভালো আম্মুর মতো খাও। আচ্ছা তো, কিন্তু বাবাই আমার মামনি তো আমি নিয়ে আনবো। এইটুকু মই বলে কি? তুমি কোথায় পাবে? আজকে আমাকে তো ততলে দিয়েছো, তোলে নিয়ে আদর তোলাতে সেটা আমার মামনি। মেয়ের কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। নেহা আমাকে পানি এগিয়ে দিয়ে বলল, আহ ভাইয়া, এখন খাও, পরে না হয় ভাবির কথা ভাবো। তোর ভাবিকে কোথায় পাইলি? কে আবার? মিমের মামুনি। পেকে গেছিস? দেখো ভাইয়া, তোমার বয়স হয়ে যাচ্ছে, আবার মিমেরও তো একটা মামুনির প্রয়োজন, প্লাস আমারও তো ভাবি লাগবেই। তাহলে তুমি এমন করতেছো কেন? নিয়ে আসো না। আমার কথা তোকে ভাবতে হবে না, তুই খা তাড়াতাড়ি। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। মিম নেহার রুমে গেছে, 4টায় অফিসে গেলাম। অফিসে যে বিষয়ে সমস্যা হয়েছে সেটা সলভ করে দিয়ে সকালে স্টাফদের সাথে দেখা করে চলে আসলাম। অপরদিকে সামিয়া ভাবতেছে, আজকে আমার কলিজাটা অনেক রেগে গিয়েছে, না জানি নেহাকে কি বলল। নেহাকে একটু ফোন দিয়ে দেখি। নেহাকে ফোন দিতেই নেহা রিসিভ করলো। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে কতবার বলবো তুমি আমাকে আপু বলে ডাকবে? ঠিক আছে আপু। আচ্ছা, তোমার ভাইয়া তোমাকে কিছু বলেছিল কি? না, কিছু বলিনি। ও, তো তোমার মেয়ে কি করতেছে? তোমার মেয়ে আমার সঙ্গে শুয়ে আছে, কথা বলবে কি? দাও। আসসালামু আলাইকুম, মামুনি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার আম্মুটা কেমন আছে? আমিও ভালো আছি। আম্মু, বাসায় যেয়ে তোমার বাবাই তোমাকে বলেছিল কি? না মামুনি, বাবাইকে তোমাকে আনন্দ তো বলেছি। কি বললে আম্মু? বুঝতে পারিনি। তোমার কথা তোমার আম্মু তার বাবাই কে বলেছে সেটা বললো। কি? আমার আম্মু তো দেখছি বড় হয়ে গেছে। মামুনি। আচ্ছা আম্মু, পরে কথা হবে। আচ্ছা তো মামুনি। নেহা, তোমার ভাইয়া তোমাকে কিছু বললে আমাকে বলবে। আচ্ছা। বাই। সামিয়া নেহার সাথে কথা বলে স্বস্তির নিঃশ্বাস ফেললো, কারণ সামিয়া সাইদের রাগ সম্পর্কে জানে। আমি অফিস থেকে বাসায় আসলাম, সন্ধ্যায় সাদে গেলাম। সাদে গিয়ে দোলনায় বসতেই রাফি ফোন দিল। বল, কেমন আছিস?